বাংলাদেশে কি আওয়ামী লীগের ফেরা একেবারে কার্যত সময়ের অপেক্ষা? আওয়ামী লীগ কি নিষিদ্ধ হলো? না দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এদিকে এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় সরাসরি কেঁপে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করে কপাল খুলে গেল শেখ হাসিনার। মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। দর্শক, সারা দেশে কি ঘটতে চলেছে, হঠাৎ করে কেন কেঁপে গেলেন ডোনাল্ড ট্রাম্প, বিস্তারিত জানতে দেখতে থাকুন। সম্মানিত দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্র এবং জনতার গণদাবির মুখে এই সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হয়েছে, এরকম একটা দৃশ্য আমরা রাজপথে দেখতে পেয়েছি। ছাত্র জনতা বলতে এনসিপি এবং জামায়াত ইসলামী, তাদের কর্মী এবং সমর্থক, তার সঙ্গে সঙ্গে অন্যান্য তাদেরকে যারা সমর্থন করেন, রাজনৈতিক দল মত। কথা আছে একটা যে ভাই, রেগে গেলেন তো হেরে গেলেন। উপদেষ্টা মাহফুজ রাগা যাবে না। আপনার যে পদটা, এই পদে বসে এই ধরনের কথা বললে এটা কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেবে না। আবার মাহফুজই বা কি করবে? যেই পরিমাণ গালাগালি মাশাআল্লাহ আমাদের অনলাইন যোদ্ধারা, বিশেষ করে মতের বিরুদ্ধে গেলে, এবার এটি ইসলামিক দল হোক অন্যান্য দল হোক, যেই পরিমাণ গালাগালি আমরা স্টকে রাখি, সবাই যখন একসাথে কারোর পোস্টে গিয়া এগুলো ঢাইলা দেই, তো এই গালির দুর্গন্ধে, বমির দুর্গন্ধে মাঝে মাঝে মেজাজটা হারাই যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, যে চলমান রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে, তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন, এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা ধারাবাহিকভাবে ভিডিও বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হলো? না দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় অভিনন্দন জানিয়েছে, আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে আমরা আনন্দিত যে বিলম্ব হলেও গত রাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এবং তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তো যে এই পরিস্থিতির মধ্য দিয়ে গত রাতে জরুরি বৈঠকের মধ্য দিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে। তার আগে এনসিপি, জামাত তারা আন্দোলন করছিল, শাহবাগ ব্লকেট, তারপরে ইন্টারকন্টিনেন্টালের সমাবেশ। 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। 1 ঘন্টা সবই বোঝাই যাচ্ছিল যে কি হচ্ছে না হচ্ছে। যারা আন্দোলন করছে তারা জানে যে কি হচ্ছিল। কেউ কেউ বলেন যে এটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে। তো সেই ম্যাচে থাকলো এনসিপি, থাকলো জামাত, থাকলো হেফাজত, থাকলো কিন্তু বিএনপি থাকলো না। বিএনপি তার নিজের অবস্থানটা আলাদাভাবে রেখে সরকারের এই সিদ্ধান্তে তারা সন্তোষ প্রকাশ করলো। কিন্তু আওয়ামী লীগের বিচার, অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হলো না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো বিচার না হওয়া পর্যন্ত। এখন আওয়ামী লীগের বিচার কি হওয়া উচিত কি উচিত না, বিএনপি বলছে যে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত এবং এই ব্যাপারে আইনগতভাবে, অর্থাৎ আইন করে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ সংশোধন করে করা যেতে পারে। সরকার সেই উদ্যোগ নিচ্ছে, কিন্তু সেই কারণে সরকার কিন্তু বলেনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ, বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আপাতত যারা আন্দোলন করছে তাদের একটা সান্ত্বনা যে তাদের আন্দোলনের মুখে সরকার এটি করেছে। কিন্তু আবার প্রশ্ন আসছে এই যে এটা নিয়ে কি সরকার কি আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের সম্মুখীন হবে? আওয়ামী লীগের কার্যক্রম তো এমনিতেই নেই। আওয়ামী লীগ কি বাস্তবে কোথাও মিছিল, সমাবেশ, মিটিং করছে অন্যান্য রাজনৈতিক দলের মতন? সেটা তো করছে না। তারপরও নিষিদ্ধ, তাহলে কেন? লাভটা কি হলো? মানে যেখানে যার অস্তিত্ব আপাতত নেই সেখানে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়ার দরকার কি ছিল? সেটা আইন করে আওয়ামী লীগের বিচার করতে পারতো। তো সেই সময়টা না নিয়ে এই তড়িঘড়ি ভাবে এই প্রশাসনিক আদেশটা কি এমন দরকার ছিল? কেউ কেউ বলছে ওই যে আব্দুল হামিদ চলে গেল, এর ফলে ক্ষুব্ধ হয়েছে। তো আব্দুল হামিদের যাওয়া এটা হলো সরকারের একটা আইন শৃঙ্খলা জনিত ব্যর্থতা বা প্রশাসনিক ব্যর্থতা। সংশ্লিষ্ট মন্ত্রণালয় হচ্ছে এর দায় তারা নিতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ের একটা কমিটিও করেছে যে কিভাবে গেল, কেমনে গেল, নানান রকম প্রশ্ন এখন আসছে। কিন্তু তিনি তো চলে গেছেন। আবার যিনি বাসায় অবস্থান করছেন, যার বিরুদ্ধে তেমন দুর্নীতি, টাকা পাচারের অভিযোগ নেই, সে সেলিনা হায়াৎ আইভীকে আবার আটক করা হলো। এখন এর মধ্য দিয়ে যেটা হলো যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিত হলো।
আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠ থেকে সরে যায়, লাভ কার? লাভ এনসিপির, লাভ জামাত ইসলাম। তারা শক্তিশালী রাজনৈতিক অবস্থান নিয়ে হয় সরকারে অথবা সরকারের বাইরে থাকতে পারবে। আওয়ামী লীগ নামক শক্তিটা সরে গেল। আওয়ামী লীগ যে সরে গেল, আন্তর্জাতিক মহল কি বলবে? সরকারের প্রেস সেক্রেটারি বলছে যে না, তাদের ব্যাপারে কোনো মানে বিশ্ব কোনো এমন কোনো দরদি না যে তাদেরকে রাখতে হবে। তো সব মিলায় এখন বিশ্ব কি প্রতিক্রিয়া জানাবে কি জানাবে না, কোন অবস্থান নেবে, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। পরবর্তীতে অ্যামনেস্টি, জাতিসংঘ বা অন্যরা যখন কি বক্তব্য দেবে এই বিষয়ে, তখন বোঝা যাবে আসলে তাদের অবস্থানটা কি। কিন্তু আপাতত কি এমন কোনো পরিস্থিতি ছিল কিনা যে কারণে রাস্তায় নামতে হলো? রাস্তায় নেমেছে কারা? নেমেছে এনসিপি। কিন্তু এনসিপির সেই সংখ্যাটা ছিল খুবই কম। এনসিপির সামনে ছিল, পেছনে শক্তি জমায়েতটা করেছে সাংগঠনিকভাবে নেতা কর্মী দিয়ে, সেটা হচ্ছে জামাত, তারপরে হেফাজত। এনসিপি আগের 5ই আগস্টেও যেমন তারা সামনে ছিল, পেছনে ছিল অন্যান্য জনতা, বিএনপি, জামাত সহ অন্যান্য শক্তি। এবারেও কিন্তু দেখা গেল যে এনসিপি দলগতভাবে কিন্তু খুব সাংগঠনিকভাবে খুব শক্তিশালী, হাজার হাজার মানুষ তাদের পিছনে আছে, সেটা কিন্তু না। তাদের শক্তিটা যোগান দিল জামাত এবং হেফাজত। তো সামনে রাজনীতির মেরুকরণটাও পরিষ্কার হলো যে মেরুকরণটা কি হবে। আর বিএনপি নিজেকে গুটিয়ে রাখলো। এই আন্দোলন, এই সিদ্ধান্ত, সরকারের এই সিদ্ধান্তকে বিএনপি সমর্থন করলো, কিন্তু রাজপথে নেমে ওই যে ফ্রেন্ডলি ম্যাচে তারা কিন্তু অংশ নিল না। এটা কিন্তু সিগনিফিকেন্ট। অর্থাৎ বিএনপি অন্য কারোর আন্দোলনে তারা সমর্থন দিয়ে নামবে পেছনে পেছনে, সেটা করবে না। বিএনপি তার নিজের অবস্থান থেকে যেটা মনে করে সেটা নিয়ে নামবে। এটা একটা তার নিজস্ব একটা যে স্বতন্ত্র সত্তা বা অস্তিত্ব, সেটা কিন্তু তারা জানান দিল যে তারা অন্য কারোর উস্কানি হোক বা যৌক্তিক আন্দোলন হোক সেখানে পা দেবে না। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই অবস্থানটা পরিষ্কার করলো। তবে এখন বলা যেতে পারে যে বিএনপি একটু একঘরে হয়ে গেল, এরকম একটা দাবি আদায় হলো, সেখানে উল্লাস প্রকাশ করছে এনসিপি, জামাত, হেফাজত, সেখানে বিএনপি নাই। এতে কি রাজনৈতিকভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলো? এই আলোচনাটাও কিন্তু চলছে। আবার অন্যদিকে আওয়ামী লীগের এক অর্থে তার সুবিধা হলো, সে বলতে পারবে যে তাকে নির্বাচনে অংশ করতে হচ্ছে না, তার উপর অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া হলো, নিষিদ্ধ করা হলো, নানান অভিযোগ দিতে পারবে। যদি আওয়ামী লীগকে এই নির্বাচনে পার্টিসিপেট করার অনুমতিও দেওয়া হতো, তাহলে কিন্তু আওয়ামী লীগের যে অবস্থা, সাংগঠনিক অবস্থা, তাতে কিন্তু সুবিধা করতে পারতো না। তাতে তারকে জামাতেরও পরে অবস্থান হইতো এবং নির্বাচনের মাঠে দাঁড়াইতেই পারতো কিনা, স্বাভাবিক রাজনীতি কার্যক্রম করতে পারতো কিনা, সেটাও কিন্তু মানে অনেক প্রশ্ন সাপেক্ষ। যে বিএনপি জামাতের তোপে টিকতে পারতো না আওয়ামী লীগ। ফলে তার নিরাপত্তাজনিত অবস্থার কারণে আওয়ামী লীগ হয়তো নির্বাচনে বহু জায়গায় প্রার্থী দিতে পারতো না, প্রার্থীরা নির্বাচন করতে পারতো না। ফলে এক অর্থে আওয়ামী লীগের যে ভঙ্গুর একটা অবস্থা, সেটা কিন্তু প্রকাশিত হতে পারতো যদি আওয়ামী লীগকে বলা হতো যে ঠিক আছে, তোমরা ইলেকশন করে দেখাও তোমাদের কত ক্ষমতা। এখন সেটা দেখাতে হলো না। অন্যদিকে তারা আন্তর্জাতিক অঙ্গনের তাদের মিত্র দেশ বা শক্তিগুলোর সহানুভূতি অর্জনের চেষ্টা করবে। সেই চেষ্টাটা করতে যে উল্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বদনামের ভাগিদার হয় কিনা, যারা আন্দোলন করলো তারা উল্টা চাপে পড়ে কিনা, এরকম অনেকগুলো জটিল প্রশ্ন কিন্তু সামনে আসছে, যেগুলো আস্তে আস্তে তার জবাব দিতে হবে বা সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশে কি আওয়ামী লীগের ফেরা একেবারে কার্যত সময়ের অপেক্ষা? সেই প্রশ্নটাই উঠছে। তার কারণ এই আতঙ্কে কাটা হয়ে রয়েছে জামাত সমন্বয়কদের মধ্যে। ইতিমধ্যে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে, বিশেষ করে অর্থনৈতিকভাবে। আর তার মধ্যেই সেখানকার রাজনীতির আঙিনায় নানা বিষয় উঠে আসছে। বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার আতঙ্কে কাটা জামাত ও সমন্বয়করা। ভারত পাকিস্তান উত্তেজনার আবহে এমনিতেই বাংলাদেশের বেহাল পরিস্থিতি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতেও উঠে এসেছে তা। কিন্তু তার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও ঘটে চলেছে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই কারণেই ভারত পাক সংঘাতের আবহে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির দিকে খানিকটা নজর রাখতেই হচ্ছে। ভারত পাকিস্তান ঘাত প্রত্যাঘাত চলছে, আর সেই সময় বাংলাদেশের জামাত ও সমন্বয়কদের তরফ থেকে বিভিন্ন ধরনের সমাজ মাধ্যমে স্ট্যাটাস প্রকাশ করা হচ্ছে। যেমন জামাতের আমিরের ফেসবুক স্ট্যাটাস, সমন্বয়ক উপদেষ্টাদের ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে মানে তাদেরও আতঙ্ক শুরু হয়ে যাচ্ছে। ভারতের ভয়ঙ্কর অভিযানের আশঙ্কা প্রকাশ পাচ্ছে সমাজ মাধ্যমের এই পোস্টগুলিকে ঘিরে। তবে এই সমস্ত কিছুর মাঝেই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। সূত্র বলছে, শুক্রবার জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সমাজ মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করার চেষ্টা করে, তা হল আওয়ামী লীগ আসছে। ভারত পাকিস্তান সংঘাতের আবহেই আওয়ামী লীগ বাংলাদেশে সক্রিয় ভূমিকায় অবতরণ হতে চলেছে।
এই খবর প্রকাশ্যে আসতেই বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে, সেটা তারা নিশ্চিত। কারণ বিগত 9 মাসে ইউনূস সরকার যে দুর্নীতি করেছে তা শেখ হাসিনার সরকার বিগত 16 বছরেও করেনি এবং আগামীতেও সেই পরিমাণ দুর্নীতি হাসিনা সরকারের তরফে করা সম্ভব হতো না। তাদের আরো দাবি, বিগত 16 বছরে যদি আওয়ামী লীগ যে সকল দুর্নীতি করেছে সেটাও সাধারণ মানুষ মাফ করতে রাজি, কিন্তু মোহাম্মদ ইউনূসের মতো অত্যাচারী সরকারকে বিনাশ করার দাবি জানাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের একাংশ। আর এবার এনসিপির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সমাজ মাধ্যমে আওয়ামী লীগের দেশে ফেরার বিষয়ে পোস্ট করেন। সেখানে তিনি জানিয়েছেন, শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত 23টি মিটিং করেছে। আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালেক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে বলা হবে, একসময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নেই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নেই, তার সাথে আমরাও নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে আওয়ামী লীগ দেশে ফেরার তোড়জোড় শুরু হতেই একাধিক বৈঠক শুরু হচ্ছে বাংলাদেশ হাই কমিশনে। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে এমনিতেই আশঙ্কায় ভুগছে বাংলাদেশ, এবার ভারতের সঙ্গে একই মুহূর্তে সক্রিয় হতে দেখা যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকেও। অর্থাৎ আওয়ামী লীগের সক্রিয়তার পাশাপাশি এবার শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়েও আতঙ্ক শুরু হচ্ছে সরকারের উপদেষ্টা মণ্ডলী থেকে সমন্বয়ক ও স্বয়ং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। এক কথায় বলা যায়, সন্ত্রাসবাদীর মদতপুষ্ট পাকিস্তান ও তার পরম মিত্র বাংলাদেশের সন্ত্রাস দমন করতে কাজ শুরু করবে ভারত ও আওয়ামী লীগ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্পট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্র এবং জনতার গণদাবির মুখে এই সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হয়েছে, এরকম একটা দৃশ্য আমরা রাজপথে দেখতে পেয়েছি। ছাত্র জনতা বলতে এনসিপি এবং জামায়াত ইসলামী, তাদের কর্মী এবং সমর্থক, তার সঙ্গে সঙ্গে অন্যান্য তাদেরকে যারা সমর্থন করেন, রাজনৈতিক দল মত যারা আছেন, তারা অনেকেই প্রথমে যমুনাতে সেই শুক্রবার দিন তারা সমাবেশ করে যমুনার সামনে, ডক্টর ইউনূসের বাসার সামনে তারা তাদের দাবি জানাতে থাকে এবং সেখান থেকে তারা আবার শাহবাগের দিকে চলে যায়। তো যমুনা থেকে যেভাবে তারা শাহবাগের দিকে চলে গিয়েছিল এবং তাদের যে আরেকটি স্থান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, সেখান থেকে আবার সম্মিলিত হয়ে বা একত্র হয়ে তারা শাহবাগের বিস্তীর্ণ এলাকা ঘেরাও করেন। ভিতরে কত লোক ছিল তা আমরা বলতে পারবো না, তবে আমি যখন কালকে রাত 9:30 পর্যন্ত ঢাকার রাজপথে ছিলাম, টেলিভিশন টকশোতে গিয়েছি, তখন যেটা দেখলাম যে একদিকে কাঁটাবন, এখানে কাঁটাতারের বেড়া দিয়ে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওই এলাকা তো বন্ধ আছেই এবং ওখানে কেউ ঢুকছে না। অপরদিকে মৎস্য ভবন, তাহলে কাঁটাবন থেকে মৎস্য ভবন, আবার এইদিকে ইন্টারকন্টিনেন্টাল শুধু নয়, পার হয়ে একেবারে বাংলা মোটর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। ভিতরে কারা গিয়েছেন, কতজন ছিলেন, হাজার ছিলেন, লাখ ছিলেন না কোটি ছিলেন, সেটি প্রশ্ন নয়, কিন্তু যে বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া দিয়ে অবরোধ তৈরি করা হয়েছিল, তাতে অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে কম করে হলেও 10 লাখ 20 লাখ লোক সেখানে জড়ো হয়েছিল। কিন্তু আমরা টেলিভিশনে যে খবর দেখেছি বা যেভাবে জনসমাগম দেখেছি, তাতে এটা কি 2000 ছিল না 2 লাখ ছিল, এটা যারা দেখেছেন তারাই এটা বুঝে নেবেন। ফলে কি হলো যে বিশাল আয়োজন, এই আয়োজনের সঙ্গে সরকারের মদত ছিল এবং এটি সরকারের একটা সাজানো নাটক, এটা অনেকে বলার চেষ্টা করেছে। এর কারণ হলো এখানে এই অবরোধগুলো তৈরি করা হয়েছে, এখানে সরকারের একটা গ্রিন সিগন্যাল ছিল। তারপরে যখন যমুনার সামনে ছাত্ররা জনতারা আন্দোলন করার চেষ্টা করলো, তখন সেখান থেকে তাদেরকে পানি খাওয়ানোর জন্য, তাদের উপর ঠান্ডা পানির ছিটা দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের যে মেহমানদারি, এটি এই বাংলাদেশে নজিরবিহীন ঘটনা। আবার সেখান থেকে ছাত্র জনতা কারো অনুরোধে বা যাকে বলা হয় স্বেচ্ছায় যেভাবে শাহবাগে এলো এবং তাদেরকে সম্মান জানানোর জন্য যেভাবে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হলো এবং সেই বৈঠক থেকে যেভাবে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হলো, এটা রীতিমতো নিদারুণ
এক চিত্রনাট্য, অনেক সুন্দর একটা নাটক, কিন্তু জনগণ এই নাটক বুঝে গেছে যে এখানে কে লিখেছে, কারা লিখেছে বা কিভাবে এটা অভিনীত হয়েছে, এটি হলো বাস্তবতা। যাই হোক, এখন কাগজে কলমে আওয়ামী লীগ নিষিদ্ধ, যারা আওয়ামী বিরোধী লোকজন তাদের উল্লসিত হওয়ার কথা, কিন্তু উল্লাসটা হচ্ছে না এবং এটা হবেও না। উল্লাস হবে আওয়ামী লীগের মধ্যে এবং সেটা হচ্ছে। এর কারণ হলো, যখন বিগত দিনে ১/১১ এসেছিল, সেই ১/১১ সময়টিতেও জাতীয় পার্টি এবং জামাত সুবিধাজনক অবস্থানে ছিল এবং লক্ষ্য করুন যে এখনো কিন্তু জামাত এবং জাতীয় পার্টি সুবিধাজনক অবস্থায় রয়েছে। যেখানে রাশেদ খান মেনন, তারপরে হাসানুল হক ইনু সাহেবের মতো লোক, তাদের উপর যা কিছু হচ্ছে, সে তুলনায় শেখ হাসিনার যদি সহযোগী কেউ থেকে থাকে তাহলে জাতীয় পার্টি প্রথম। সে তুলনায় জাতীয় পার্টি ভারতের তত্ত্বাবধানে এবং আমেরিকার তত্ত্বাবধানে সর্বোচ্চ ভালো অবস্থানে এখন আছে। আর জামাতের সবাই একজন সৌদি আরবের যে রাজপুত্র রয়েছেন মোহাম্মদ বিন সালমান, তাদের মতো তাদের জীবনযাত্রা এখন চলছে। তাদের ক্ষমতা আছে, দৌলুস আছে, আকর্ষণ আছে, তারা যেখানে যাচ্ছেন সেখানে ভন 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 করে সুবিধাবাদী যারা মাছি রয়েছেন তারা সেখানে উপস্থিত হচ্ছেন। তারা যা কিছু বলতেন সেগুলো অমীয় বাণী। জামাতের জীবনে এরকম সুষমা 1971 সনেও আসেনি। মানে মার্চ, এপ্রিল, মে মাসে যখন রাজাকার গঠিত হচ্ছিল, আলবদর গঠিত হচ্ছিল, আসাম গঠিত হচ্ছিল এবং তারা সরকারের পক্ষ থেকে যত রকম সুযোগ সুবিধা পেয়ে সারা বাংলাদেশ তারা যেভাবে কবজা করে ফেলেছিল এবং বলা হয়ে থাকে যে একমাত্র আলবদরেরই 800 করে সদস্য ছিল প্রতিটি থানাতে। তাদেরকে সরকারের পক্ষ থেকে, এগুলো ছিল প্যারামিলিটারি, আলবদর ছিল প্যারামিলিটারি। তো আলবদরকে নিয়মিত মাসিক বেতন দেওয়া হতো সেনাবাহিনীর লোকদের মতো। তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র ছিল এবং তারা ট্রেনিং প্রাপ্ত ছিল, যুদ্ধ করার জন্য ট্রেনিং প্রাপ্ত ছিল। এবং এই আলবদর বাহিনীকে সাহায্য করার জন্য আসাম ছিল এবং রাজাকার বাহিনী ছিল। আবার এই তিনটি বাহিনীকে সাহায্য করার জন্য বিভিন্ন এলাকাতে তারা শান্তি কমিটি গঠন করেছিল। এই শান্তি কমিটির তথ্য দিত বেসামরিক শান্তি কমিটি, তারপরে যা হবার তাই হতো সেখানে। তো তখন তাদের যে অবস্থা ছিল তার সেইতে এখন এই বর্তমান জামানাতে তাদের অবস্থা অনেক বেশি। কারণ ওই সময়টাতে তাদের ব্যাপারে জনগণের ঘৃণা ছিল, ক্ষোভ ছিল, তাদেরকে নিয়ে জনগণের ভয় ছিল, আতঙ্ক ছিল। আর এখন যেটা হলো, তাদের মধ্যে একটা অলিপ্ত ভাব রয়েছে, দেবত্ব ভাব রয়েছে। এখন তারা সবকিছুই করছেন কিন্তু কোনো দুর্নাম নেই, বদনাম নেই। তো এই জামাতের তো আনন্দ হওয়ার কথা, কিন্তু শেষ পর্যন্ত জামাত আনন্দ করতে পারছে না। আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল 15 বছর বিএনপি, সর্বনাশ করে দিয়েছে বিএনপির মামলা মোকদ্দমা, এবং সেই মামলা মোকদ্দমা এখনো পর্যন্ত উঠেনি, চলমান। বিএনপিকে লোভ দিয়ে, লালসা দিয়ে বা কিছু সুযোগ দিয়ে এমন একটা জালের মধ্যে আটকে দেওয়া হয়েছে। ফলে বিএনপি যে সকল ধড়িবাজ, দুর্নীতিবাজ কর্মকর্তা ছিল, সামরিক, বেসামরিক, পুলিশ, প্রথম দফায় তাদেরকে বের করে আনা হয়েছে এবং বিভিন্ন পদ পদবি দিয়ে আবার এখন তাদেরকে টাইট দেওয়া হচ্ছে। কথা আছে একটা যে ভাই, রেগে গেলেন তো হেরে গেলেন, উপদেষ্টা মাহফুজ রাগা যাবে না। আপনার যে পদটা, এই পদে বসে এই ধরনের কথা বললে এটা কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেবে না। আবার মাহফুজই বা কি করবে? যেই পরিমাণ গালাগালি মাশাআল্লাহ আমাদের অনলাইন যোদ্ধারা, বিশেষ করে মতের বিরুদ্ধে গেলে, এবার এটি ইসলামিক দল হোক অন্যান্য দল হোক, যেই পরিমাণ গালাগালি আমরা স্টকে রাখি, সবাই যখন একসাথে কারোর পোস্টে গিয়া এগুলো ঢাইলা দেই, তো এই গালির দুর্গন্ধে, বমির দুর্গন্ধে মাঝে মাঝে মেজাজটা হারাই যায়। তবে কেউ বলছেন দেশে কি বাক স্বাধীনতা আছে? যদি থাকে তাহলে মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়া 2-1 ঘন্টা পরে কেন ডিলিট করে দিলেন? কি সেই স্ট্যাটাস? গতকালকে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, জামাতের ইস্যুতে মাহফুজ আলমের একটা বক্তব্য ছিল। সেই বক্তব্যের পর তার 14 গোষ্ঠী উদ্ধার করছে কমেন্টে এসা সম্ভবত শিবির এবং জামাতের নেতা কর্মীরা। এরপরে একটা পাল্টে স্ট্যাটাস দিয়েছিল কি, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নেই, ফ্যামিলি টাইনও না, যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা। আরে ওই সেই রাজাকার, শেখ হাসিনা এক রাজাকার বইলেই শেষ হয়ে গেছিল কিন্তু ক্ষমতা থেকে। আবার দেখছেন এই রাজাকার জিনিসটা চাইলেও যেন কোথাও না কোথাও হারাই যাচ্ছেন। এটাকে বিএনপিও জীবিত রাখতেছে, আমাদের এই এনসিপির সাথে কানেক্টেড সরকার তারাও জীবিত রাখতেছে। এরপরে কি লিখছে, এটা লাস্ট ওয়ার্নিং। ক্ষমতায় আছে এখন মাহফুজ ভাই, ওয়ার্নিংও দিচ্ছে। আচ্ছা, এরপরে বলছে, আর যে ছুপা শিবিরেরা এই সরকারের পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভোগবা। হোয়াট এ ডায়লগ ভাই! শিবিরের ছুপা শিবির মানে
শিবির যে গোপনে রাজনীতি করে তিনি এটাই কি বুঝতে চাইলেন? আচ্ছা, শিবিরের নেতা কর্মীরা বললেন তো একটু ভাই, চুপা শিবির কোনটা বুঝাচ্ছে, এটা কি চুপা না ছুপা? গোপন শিবির হয়তো এরকম বলতে চাইছিল যে এ সরকারে পদ বাগাইছো, কেমনে বাগাইলো, আর বিভিন্ন সুশীল ব্যানার খোলে পাকিস্তান পন্থা জারি রাখছো। এখন এই কথাটার একটা যৌক্তিক কারণ আছে। দেশে এই মুহূর্তে যেভাবে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তানের পক্ষে যুদ্ধ হলে মুসলিমদের পক্ষ মানে আজাইরা ফতুয়া টতুয়া জারি করে আমাদের এক শ্রেণীর পাকিস্তানপন্থী প্রেমীরা তারা কিন্তু ঝাঁপাই পড়ছে, এটা সবারই চোখে পড়ছে। তো মাহফুজও এটা নিয়ে আসলে স্ট্যাটাসটা দিছে যে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার, এই দেখেন আহারে শব্দ রে, রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা, না আগে রাজাকারদের যে পরিণতি হচ্ছে তোমাদের অবস্থা আরো খারাপ হবে, এটাই তিনি হয়তো বুঝাতে চাইছেন। এরপর লিখছেন, যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আমৃত্যু। মুক্তিযুদ্ধের চেতনা এই পোলাপানের ভিতরে নাই বইলা বিএনপি যে বক্তব্য দিছে আজকে মাহফুজের স্ট্যাটাসে পুরা চেতনাই আমরা দেখছি যে পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে। কে আঘাত করবে এটা অবশ্য জানি না, মব জাস্টিস হইতে পারে। আচ্ছা, ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে। একটা পোস্টে কতবার রাজাকার, এখন তো রাজাকার একটা সম্মানের দাগ এই মুহূর্তে। আচ্ছা, তো বলছে যে ঢাবিতে এই রাজাকারদেরই আগে ঠেকানো হবে, যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লাতি অপেক্ষা করছে। মানে শিবির এবং রাজাকার যারা আছে, জামাতের মানে শিবিরেরই ধরছে ম্যাক্সিমাম, বা জামাতের যারা আছেন, পাকিস্তানপন্থী যারা আছেন, গত স্বাধীনতার পরে আপনারা কি পরিণাম ভোগ করছেন, আওয়ামী লীগ কি পরিণাম ভোগ করাইছে, এর থেকে কঠিন জিল্লাত, এই শব্দটা হচ্ছে লানত অথবা শাস্তি আপনাকে ভোগ করতে হবে। তবে দুর্ভাগ্যজনকভাবে মাহফুজ আলম এই স্ট্যাটাসটা দিয়া মানে কয়েক মিনিট পর বা ঘন্টাখানেক পরে আবার তিনি এটাকে ডিলিট করে দিচ্ছেন। তখন আবার গণমাধ্যমে ফেসবুকে পোলাপেন বলতেছে যে এই দেশে উপদেষ্টা একটা স্ট্যাটাস দিয়ে ঠিকমতো রাখতে পারে না, সেই দেশে আবার বাক স্বাধীনতা কিসের? এখন দেখা যাক আসলে কি হয় মাহফুজ আলমের কপালে, বা জামাত শিবিররা কি রিয়াকশন দেন। তবে নাহিদও কিন্তু বলছে, আপনারা অনেকে ভুলে গেছেন, নাহিদ কিন্তু বলছে এই দেশের মানুষের সব জামাতপন্থী বা চরমনাইপন্থী এদেরকে ক্ষমতায় দেখতে চায় না, ভিন্ন কিছু চায়, আর ওইটাই হচ্ছে এনসিপি। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।